ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা হাজির হয়েছি আমাদের পরবর্তী গ্রামার ক্লাস স্প্লিটিং নিয়ে। স্প্লিটিং কোনগুলো? বাংলায় বলছি বিভাজন। জয়েনিং করার ঠিক বিপরীত কাজ হলো স্প্লিটিং করা। স্প্লিটিং করতে গেলে মনে রাখবে, প্রথমেই বাক্যের মধ্যে দেখবে কোনো ক্লজ বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা নাউন ইন এ পজিশন যদি থাকে, সেগুলোকে কাজ হলো সেগুলোকে বাক্যে পরিণত করা। 2 নাম্বার কথায় চলে আসি। বাক্যের মধ্যে যদি কোনো নন ফাইনাইট ভার্ব থাকে, যেমন পার্টিসিপল জেরান্ড বা ইনফিনিটিভ, তা সেগুলোকে ফাইনাইট ভার্ব করতে পারলেই আমাদের বাক্যটা স্প্লিটিং করা যেতে পারে। আর সবসময় মনে রাখবে, স্প্লিটিং করার সময় মনে রাখবে বাক্য গঠনে গুরুত্ব দিতে হবে। বাক্য গঠন কি বলতে কি বুঝি? সবসময় বাক্যের প্রথমে সাবজেক্ট বসবে এবং ভার্ব বসবে এবং তারপর অন্যান্য জিনিস বসিয়ে বাক্যটা তৈরি করতে হবে। আর মনে রাখবে, স্প্লিটিং করার সময় বাক্যগুলো ঘটনাক্রমে সাজাতে হবে, অর্থাৎ যে ঘটনা আগে সেটা আগে, যেটা পরে সেটা পরে, এইভাবে সাজাতে হবে। এইবার চলে আসবো মূল স্প্লিটিংয়ে। প্রথমেই বলেছিলাম জয়েনিং করার ঠিক বিপরীত কাজ হলো স্প্লিটিং করা। আমরা জয়েনিং করতে যখন কমপ্লেক্স করেছিলাম তখন ব্যবহার করতাম আমরা রেডি ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ বা নাউন ক্লজ। চলে আসি যখন বাক্যটা রেডি ক্লজে জয়েনিং করা আছে, সেক্ষেত্রে স্প্লিটিং করবো কী করে? সেক্ষেত্রে মনে রাখবে, শর্টকাট আমি বলছি, হু থাকলে হুর বদলে তোমরা হি বা সি বসাবে। আবার বলি, হু থাকলে হুর বদলে হি বা সি বসাবে। হুম থাকলে হুমের বদলে দেম বসতে পারে বা হিম বসতে পারে বা হার বসতে পারে। হুইস থাকলে হুইসের বদলে ইট বসাতে পারো বা দে বসাতে পারো। হুস থাকলে বসাবে হিজ বা হার, আর হেয়ার থাকলে বসাবে দেয়ার। এগুলো মনে রাখবে। দেখা যায় এক্সাম্পলে চলে আসি। দেখো, দিস ইজ দ্য গ্রাসহপার হু টেক্স দ্য লিড। তাহলে এখানে কনজাংশন কি পেয়েছি? হু, হুর আগে গ্রাসহপার আছে, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট আছে, অর্থাৎ যখনই অ্যান্টিসিডেন্ট থাকে তখনই সেটা রেডি ক্লজ হয়ে যায়, রেডি ক্লজ আছে। তাহলে আমাদের কাজ হলো এই হুটাকে বাদ দেওয়া। আমরা একটু আগেই দেখেছিলাম হু থাকলে কি বসে? হি বা সি। যেহেতু মেনশন করা নেই গ্রাসহপার ছেলে কি মেয়ে, সেক্ষেত্রে অবশ্যই সেটা ম্যাসকুলাইন হয়, অর্থাৎ পুরুষ হয়। পুরুষ হলে আমরা কি জানি? হি বসে। তাহলে প্রথম বাক্যে যা আছে লিখলাম দিস ইজ দ্য গ্রাসহপার, ওখানে ফুল স্টপ। যেখানে হুর ওখানে কি বসালাম? হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। আমাদের কি সহজে স্প্লিটিং হয়ে গেল। আমরা নেক্সট আর একটা এক্সাম্পল দেখি। ঠিক আছে, দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। দেখো, হু আছে। এবার যদি মনে হলো স্যার এখানে হুটা হু না বসিয়ে হুর ওখানে কি বসাবো? হুর ওখানে কাপল মানে তার বাবা মা আছে, তাহলে আমি এখানটায় হি বা সি বা দিয়ে বসিয়ে দিই। হবে না। কারণটা কি? আমরা আগেই বলেছিলাম সাবজেক্টের পরে কি বসে? ভার্ব, ভার্বের পরে অবজেক্ট আছে। তাহলে কি লিখবো? দ্য কাপল স হার হাফ, ফুল স্টপ দিলাম। দেখো, ওয়ার আছে, ওয়ারটা একটা ভার্ব আছে, এর আগে কোনো সাবজেক্ট নেই, সাবজেক্ট বসাও। তাহলে দে ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস হয়ে গেল। তাহলে স্প্লিটিংটা তাহলে কি হলো? দ্য কাপল স হার হাফ, ফুল স্টপ দিয়ে দে ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। এই গেল রেডি ক্লজ দিয়ে। আশা করি রেডি ক্লজে যদি জয়েনিং থাকে সেগুলো খুব সহজেই আমরা স্প্লিটিং করতে পারবো। এবার চলে আসি অ্যাডভার্বিয়াল ক্লজে। আগে মনে রাখি, অ্যাডভার্বিয়াল ক্লজে যখন জয়েনিং করেছিলাম তখন আমরা কি দেখেছিলাম? কনজাংশনগুলো নিশ্চয়ই মনে আছে, অ্যাজ, বিকজ, হোয়েন এভার, ইফ, এইগুলো, তাই তো? তা সেক্ষেত্রে আমাদের কাজ হলো সেই কনজাংশনটাকে বাদ দেওয়া এবং ফুল স্টপ বসাতে পারলে কী হবে? বাক্যটা স্প্লিটিং করা যাবে। তাকে এক্সাম্পল দেখা যাক। হোয়েন এভার দে আর ইন ট্রাভেল দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম। বাক্যটা যুক্ত করেছে কি দিয়ে? দেখো তো, হোয়েন এভার কনজাংশন। তাহলে হোয়েন এভারটা বাদ দাও। তাহলে উত্তর কী দেওয়া হলো? দে আর ইন ট্রাভেল, ফুল স্টপ বসেছি, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, হয়ে গেল। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজে যদি জয়েনিং করা থাকে সেগুলো খুব সহজেই আমরা কী করতে পারবো? স্প্লিটিং করতে পারবো। খেয়াল রাখবে, এখানে ঘটনাক্রমিক বাক্যগুলো সাজাবে কিন্তু, নাহলে ভুল হয়ে যায়। এইবার চলে আসবো আমরা নাউন ক্লজে। এবার চলে আসি নাউন ক্লজে। আমরা জানি নাউন ক্লজে বেশিরভাগ ক্ষেত্রে আমরা জয়েনিং করার সময় কনজাংশন ব্যবহার করতাম কি? দ্যাট দিয়ে জয়েনিং করতাম, তাই তো? সেক্ষেত্রে দ্যাটের বদলে তোমরা বসাবে দিস বা ইট বসাবে। দেখা এক্সাম্পল দেখা যায়। দেখা আছে আই উইল প্রুভ টু ইউ দ্যাট দে আর মাইন। দেখো, দ্যাট দেওয়া আছে, এটা নাউন ক্লজে জয়েনিং করা আছে। সেক্ষেত্রে আমরা কীভাবে স্প্লিটিং করবো? দ্যাটের পরে যেটা আছে মেন ক্লজ কোনটা আছে? দে আর মাইন, তাই দে আর মাইন লিখলাম। এবার দ্যাটের বদলে কী বসাবো বলেছি আমরা? ইট বসাবো।
প্রথম বাক্যে চলে আসি, এবার লিখবো আই উইল প্রুভ ইট টু ইউ। তাহলে অ্যান্সার হলো দে আর মাইন, ফুল স্টপ দিয়ে আই উইল প্রুভ ইট টু ইউ হয়ে গেল। এই গেল নাউন ক্লজে। এইবার যদি বাক্যগুলো কম্পাউন্ড থাকে তখন কি করব? যখন বাক্যটা কম্পাউন্ড থাকবে সেক্ষেত্রে আমরা কী কী কনজাংশন ব্যবহার করি নিশ্চয়ই মনে আছে? অ্যান্ড, বাট, নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, বিভিন্ন। সেক্ষেত্রে স্প্লিটিং করা ভীষণ সহজ। সেখানে কাজ কি? সেই কনজাংশনকে বাদ দেওয়া এবং দেখবে দুটো বাক্যের মধ্যে সাবজেক্ট আছে কিনা ভার্বের আগে, তাহলেই বাক্য দুটো স্প্লিটিং হয়ে যাবে। দেখো এক্সাম্পল দেখো, আই নো ইউ বাট ইউ ডু নট নো মি। এখানে দেখো বাট আছে কনজাংশন, তাহলে প্রথম বাক্য ফলো করো, আই নো ইউ আছে, নোটা ভার্বের আগে আছে, কোনো পরিবর্তন করার দরকার নেই, যা আছে। দ্বিতীয় বাক্যে পার্টে চলে আসি, ইউ ডু নট নো মি, ভার্ব কোনটা আছে? ডু নট, এর আগে কি আছে? ইউ, তাহলে এখানে সাবজেক্ট আছে, বসিয়ে দাও, আমাদের স্প্লিটিং করা হয়ে গেল। আর একটা এক্সাম্পল চলে আসি, শি সুইচড অন দ্য লাইট অ্যান্ড লেভ দ্য ডোর ওপেন। দেখো কনজাংশন কোনটা আছে এখানে? অ্যান্ড, তাহলে অ্যান্ডটা বাদ দিলাম। প্রথম বাক্যে চলে আসি, দেখো সি আছে, সাবজেক্ট আছে, তাই শি সুইচড অন দ্য লাইট, ঠিক আছে, যা আছে বসিয়ে গেল। এবার অ্যান্ডের পরে দেখো লেফট আছে, ভার্ব, কি নেই? সাবজেক্ট নেই, তাই সাবজেক্ট বসাও, কি বসাবে? শি লেফট দ্য ডোর ওপেন হয়ে গেল আমাদের কম্পাউন্ড বাক্যে যেগুলি থাকে সেগুলোকে স্প্লিটিং করার নিয়ম। এইবার চলে আসবো আমরা যে ক্ষেত্রে বাক্যের মধ্যে নন ফাইনাইট ভার্ব থাকে, সেক্ষেত্রে আমরা কীভাবে স্প্লিটিং করবো দেখা যায়। এইবার চলে আসি, যদি আমাদের একটা বাক্য দিল, বাক্যের মধ্যে একটা নন ফাইনাইট ভার্ব আছে, সেক্ষেত্রে আমরা স্প্লিটিং করবো কী করে? তাহলে নন ফাইনাইট ভার্ব থাকলে আগে জানতে হবে নন ফাইনাইট ভার্ব কোনগুলো। আমরা জানি নন ফাইনাইট ভার্ব হলো পার্টিসিপেল, জেরান্ড অ্যান্ড ইনফিনিটিভ। পার্টিসিপেল কি জানি আমরা? যার মধ্যে ভার্ব এবং অ্যাডজেক্টিভের গুণ বর্তমান, সেটা পার্টিসিপেল। জেরান্ড কোনটা? যার মধ্যে নাউন আর ভার্বের গুণ বর্তমান, সেটা জেরান্ড। আর ইনফিনিটিভ কি? যার আগে টু যোগ ভার্ব ওয়ান থাকলেই তাকে ইনফিনিটিভ বলা হয়। এইবার পার্টিসিপেল অ্যান্ড জেরান্ড জেনারেলি গঠন করা হয় কী করে? ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে। এবার কথা হলো, অনেকে বলতে পারো স্যার কোনটা পার্টিসিপেল কোনটা জেরান্ড জানবো কী করে? আমার কথা, পার্টিসিপেল বা জেরান্ড কোনটা না জানতে পারলেও হবে, শুধু কাজ তুমি দেখে নাও এটা ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব, এটা চিনতে পারলেই হবে। চিনবে কী করে? যদি কোনো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা থাকে, তার আগে দেখে নাও কোনো অ্যামিজার বা ওয়াজওয়ার আছে কি না, থাকলে সেটা অবশ্যই ফাইনাইট ভার্ব, যদি না থাকে তাহলে এটা নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়ছে। এবং নন ফাইনাইট ভার্ব কী হবে? সেটা আইদার সেটা পার্টিসিপেল, না হয় সেটা জেরান্ড। এবার পার্টিসিপেল কোনটা জেরান্ড না চিনতে পারলেও তোমাদের প্রবলেম হবে না। তোমাদের কাজ কি করতে হবে? সেই নন ফাইনাইট ভার্বকে ফাইনাইট করতে হবে, করতে পারলেই আমাদের কাজটা অর্ধেক মিটে যাবে। এবার চলে আসে একটা এক্সাম্পলে, লেখা আছে এ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি। দেখো গেটিং লেখা আছে, গেটিং এখানে কোনো অ্যামিজার বা ওয়াজওয়ার নেই, তাহলে গেটিংটা কী ধরনের ভার্ব? একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে এটাকে কী করতে হবে? আমাদের ফাইনাইট ভার্ব করতে হবে। ফাইনাইট ভার্ব করতে পারলেই আমাদের বাক্যটা স্পিড হয়ে যাবে। চলে আসি তাহলে, দেখো এখানে ফাইনাইট ভার্ব কোনটা আছে? আছে স্ট্যামার্ড, আছে না? দেখো পাস্ট টেন্সে আছে, তাহলে গেটিংয়ের পাস্ট টেন্স জানি আমরা। তাহলে এ ম্যান, গেটিংয়ের মূল রুট ভার্ব হচ্ছে গেট, তাহলে গেটের পাস্ট টার্মস কী হবে? গট। এ ম্যান গট ইনটু দ্য কম্পার্টমেন্ট, ফুল স্টপ দিলাম। আগেই বলেছি সেন্টেন্স ফরমেশন আগে সাবজেক্ট আনতে হয়, তাহলে স্ট্যামারের আগে কোনো সাবজেক্ট নেই, তাই আনো। দ্য ম্যান করতে পারো হি বসাতে হবে, হি স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, তাহলে অ্যান্সার কী হলো? এ ম্যান গট ইনটু দ্য কম্পার্টমেন্ট, ফুল স্টপ দিলাম, হি স্ট্যামার্ড বা দ্য ম্যান স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি হয়ে গেল। আর একটা এক্সাম্পল দেখা যাক, সিং দ্য জার হি গ্রিটেড হিম। দেখো সিং আছে না, ভার্বের সঙ্গে আইএনজি, এটাও একটা নন ফাইনাইট ভার্ব, এটাকে ফাইনাইট করতে হবে। দেখো এখানে ফাইনাইট ভার্ব কোনটা আছে? গ্রিটেড, পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা জানি পার্টিসিপেলে আগে স্প্লিটে কী করতে হয়? আগে আনতে হয় সাবজেক্ট, তাই সাবজেক্ট আনলাম হি। এইবার আনতে হয় ভার্ব, ভার্ব কোনটা আছে? সিং, এটা নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট আনতে হবে। এর সিং এর ফাইনাইট ভার্ব কোনটা? সি, এবার সি এর পাস্ট ফর্ম কি হয়? স, তাহলে হি স দ্য জার, ফুল স্টপ দিলাম, হি গ্রিটেড হিম হয়ে গেল আমাদের স্প্লিটিং করা নন ফাইনাইট ভার্বকে। এই ধরনের প্রচুর এক্সাম্পল থাকবে, সেগুলো তোমরা ট্রাই করার চেষ্টা করবে। এইবার চলে আসি, আর দুটো এক্সাম্পল আছে, সেখান থেকেও আমরা স্প্লিট করতে পারি। চলো দেখা যাক। যখন বাক্যের মধ্যে নাউনের অ্যাপোজিশন থাকবে চিনব কী করে? অর্থাৎ দুটো কমা দিয়ে যখন জয়েনিং করা আছে,
সেক্ষেত্রে স্পিচ করতে গেলে কি করতে হবে, যে প্রথম কমার পরে একটা বি ভার্ব আনবে। বি ভার্ব কোনতে, প্রেজেন্ট টেন্স হলে অ্যামিজারের মধ্যে একটা, পাস্ট টেন্স হলে ওয়াজওয়ারের মধ্যে একটা, বসিয়ে দ্বিতীয় কমার ওখানে ফুল স্টপ বসে বসিয়ে একটা সাবজেক্ট আনবে, এসে যা আছে বসিয়ে যাবে, দেখবে স্পিড হয়ে যাবে। এক্সাম্পল দেখা যাক। লেখা আছে এ সোলজার কমা ভেরি ইয়ং কমা লাইস ওপেন মাউথ। এখানে ফাইনাইট ভার্ব কোনটা আছে, লাইস, LIES, দেখো এস আছে, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমাদের কি বসবে, অ্যামিজারের মধ্যে একটা আনতে হবে। তাহলে এ সোলজার লিখলাম, সোলজারের পরে অ্যামিজারের মধ্যে কি বসে, ইজ বসে, তাই ইজ বসালাম। এ সোলজার ইজ ভেরি ইয়ং, হয়ে গেল একটা সেন্টেন্স। এবার লাইজ আছে, ভার্ব আছে, সাবজেক্ট নেই, তাহলে কি বসাবো, হি লাইজ ওপেন মাউথ। তাহলে অ্যান্সার কি হলো, এ সোলজার ইজ ভেরি ইয়ং ফুল স্টপ দিয়ে হি লাইজ ওপেন মাউথ। এই গেল কিসে, নাউন ইন অ্যাপোজিশনে। এইবার চলে আসলাম আমাদের শেষ কাজে। দেখো বাক্যটা দেখা গেল জয়নিং হয়েছে নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে। সেটা কি, যখন দেখবে কোনো সাবজেক্টের পরে বিইং বা হ্যাভিং আছে, তখন সেটা বুঝতে হবে সেটা নমিনেটিভ অ্যাবসলিউট করা আছে। সেক্ষেত্রে কাজ কী হবে, এই যখন বিইং থাকবে, বিইংয়ের বদলে তুমি অ্যামিজ আর ওয়াজ এর মধ্যে একটা বসাতে পারো, আর হ্যাভিং থাকলে ভার্বের পাস্ট ফর্ম বসাবে, তাহলে দেখবে আমাদের কি হয়ে যাবে, বাক্যটা স্প্লিট করা যাবে। এক্সাম্পল দেখো, অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, কমা দিলাম, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। এখানে বিইং আছে, দেখো তো আমরা একটু আগেই জেনেছি নমিনেটিভ অ্যাবসলিউটে কি থাকে, বিইং থাকলে অ্যামিজ আর ওয়াজ এর মধ্যে আনতে হয়। এবার দেখো জারের পরে এগ্রিড লেখা আছে, পাস্ট টেন্সে আছে, তাহলে অ্যামিজার না ওয়াজ ওয়ার বসবে, অবশ্যই এটা ওয়াজ ওয়ারের মধ্যে বসবে, দেখে নিই। তাহলে অ্যান্সার্স আছে, প্লুরাল ফর্মে আছে, তাহলে ওয়াজ হবে না ওয়ার হবে, ওয়ার। তাহলে হলো অল দ্য অ্যান্সার্স ওয়ার ডিফারেন্ট ফুল স্টপ দিয়ে দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। এই রুলগুলো ফলো করলে তোমরা মোটামুটি সব স্পিডগুলো করতে পারবে, আর বেশি করে প্র্যাকটিস করতে পারবে, কারণ এটা কিন্তু এইচএস সিলেবাসের খুব একটা গুরুত্বপূর্ণ টপিকস। প্রায় প্রত্যেক বছরই একটা না একটা স্পিড দিয়ে থাকে, আর এগুলো প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই পারবে। আজকে এটুকু থাক, বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।